সবাইকে নমস্কার। আজকে ৯ বনমালীপুর মণ্ডলের উদ্যোগে ২৪ নম্বর এবং ২৩ নম্বর ওয়ার্ডে কামারপুকুর পাড় এলাকায় আজকে এই যে নির্বাচনী জনসভা, সভায় মঞ্চপুষ্ট আছেন আমাদের ৯ বনমালীপুর মণ্ডলীর বিধানসভা কেন্দ্রের যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং আমার সামনে যারা আছেন এই মণ্ডলীর কার্যকর্তাগণ এবং যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে 16 ফেব্রুয়ারি 2023 যে বিধানসভা নির্বাচন, আমরা 2018 বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আবার 2023-এর যে নির্বাচন, আমরা 5 বছর সরকারে থাকাকালীন আমরা যা যা কাজ করেছি, যা যা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, মানুষের জন্য যা যা কাজ হয়েছে, তার একটা হিসাব আমরা এই বনমালীপুর এরিয়া না, শুধু সারা রাজ্যের মানুষের কাছে আমরা তার একটা হিসাব লিফলেটের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে যে তার 5 বছরের কাজের হিসাব দেওয়া। আমরা এই বনমালীপুর এলাকাতে যা যা ডেভেলপমেন্ট করেছি সেটার বিস্তারিত আমি আলোচনা করব, আর রাজ্যের সার্বিক যা উন্নয়ন হয়েছে সেটা আমাদের প্রার্থী উনি আলোচনা করবেন। তবে আমি এইটুকু বলতে পারি যে বনমালীপুরে সবচেয়ে বেশি যে মানুষ কষ্ট পেয়েছে সেটা হচ্ছে জল যন্ত্রণা। এই জল যন্ত্রণা 25 বছর একটা সরকারের রাজ্যে ছিল, আর এই জল যন্ত্রণা থেকে বনমালীপুর মানুষকে মুক্তি দিতে পারেনি। আর আমাদের সরকার 2018 সালের মার্চ মাসে যখন ক্ষমতায় আসে এবং যখন জুনের লাস্টে বড় বর্ষা হয় 2018-তে, আমার স্পষ্ট মনে আছে মাননীয় যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব বাবু আমাকে দিল্লি থেকে ফোন করেছেন যে নর্থ ইস্ট জোনে তো প্রচুর বর্ষা হচ্ছে, তো আমাদের বনমালীপুরের অবস্থা কি? আমি বলছি বনমালীর অবস্থা খুব খারাপ, প্রচন্ড জল। উনি পরের দিন সকালের ফ্লাইটে তিনি আগরতলা চলে এসছেন এবং এসে বনমালীপুর এলাকাতে আমাকে নিয়ে উনি এই আমাদের সরকার ক্ষমতা আসার 3 মাসের মধ্যে সমস্ত বনমালীপুর এরিয়ায় তিনি জলের মধ্যে ঘুরেছেন। ঘুরে এই এরিয়ার মানুষের যে জল যন্ত্রণা সেটা জানিয়ে উনি বুঝতে পেরেছেন। তারপর উনি আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে 6 মাসের মধ্যে আমরা বনমালীপুরের মানুষকে জল থেকে মুক্তি দিয়ে দিয়েছি। 90% জল এখন আর থাকে না। আর 25 বছর যখন বনমালীপুরে বৃষ্টি হতো 2-3 দিন জল নামতো না, মানুষের বাড়ি ঘর থেকে নোংরা গন্ধ বেরোতো, অবস্থা খুব খারাপ ছিল। 25 বছর মানুষ কষ্ট করেছে, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা 9 মাসের মধ্যে
বনমালীপুরের যে জলের যে ব্যবস্থা, যে মানুষের যে কষ্ট, তার প্রথমেই আমরা এই কাজটা করেছি। বন্ধুরা, বনমালীপুরের পিডব্লিউডি রোড কেউ বলতে পারবে না শুধু শরৎপল্লী দিয়ে দুটো রাস্তা বাকি আছে, আর বনমালীপুরে কোনো রাস্তা কেউ যদি বলে আমি 100% রাস্তার কাজ হয়ে গেছে, শুধু শরৎপল্লীতে দুটো রাস্তা আর এদিকে একটা রাস্তা বাকি আছে, এই রাস্তাটা। এগুলি আমার কমিটমেন্ট আছে, এগুলি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কিন্তু যে কোনো নির্বাচন কারণ বিধির জন্য হয়তো কাজটা শুরু করতে পারেনি। আমরা এই বনমালীপুরের মধ্যে স্মার্ট সিটির মাধ্যমে আমরা মরচমণির থেকে কলেজ রোড করে দিয়েছি। আর আগে কলেজের দিকে মানুষ রিক্সা অটো কিছুই আসতো না সন্ধ্যার পর। দীর্ঘ 25 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই রাজ্যে সরকারে থাকার পর তারা এমন কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি বনমালীপুরে। কিন্তু আমরা আজকে যে স্মার্ট সিটি রোড বানিয়ে দিয়েছি, উপরে বিদ্যুতের তার, উপরে কেবলের তার, টেলিফোনের তার সব আন্ডারগ্রাউন্ড করে সবকিছু করে আজকে মরচমণি থেকে কলেজ রুট পর্যন্ত, এবং কলেজের কাজও, কলেজ লেকের কাজও স্মার্ট সিটির আন্ডারে শুরু হয়ে গেছে। তাহলে 25 বছর যারা থাকে সরকারে ছিল তারা করতে পারেনি, আর আমরা এই 5 বছরের মধ্যে 2 বছর কোভিড পরিস্থিতির মধ্যে যদি বাদ দেই, তাহলে 3 বছরের মধ্যে আমরা বনমালীপুরে অনেক ডেভেলপমেন্টের কাজ করেছি। ধলেশ্বর এলাকা দিকে ঘুরলে দেখতে পারবেন রাস্তাঘাট কি সুন্দর, কাভার ড্রেন, টাইলস লাগানো, পেপার ব্লক লাগানো, এত সুন্দর রাস্তা। আমরা ধলেশ্বর অঞ্চল দিয়ে কাজ শুরু হয়েছে, এবং আগরতলা শহরের বনমালীপুর এলাকার সব জায়গাতে এই ধরনের কাজ হতে চলছে। তাই এত বছর ক্ষমতা থাকার পর অথচ বনমালীপুরে ডেভেলপমেন্ট করতে পারেনি। কামারপুকুর পাড় দেখুন দিঘি, বনমালীপুর দিঘি দেখুন, গার্লসপুরজঙ্গের দিঘি দেখুন, যতগুলি দিঘি আছে তার একটা সৌন্দর্য, কি সুন্দর পরিস্থিতি হয়েছে এখন। আগে এগুলি তো ছিল না। তাহলে আজকে আমরা 3 বছর সময় পেয়েছি কাজ করার জন্য, আর 2 বছর কোভিড পরিস্থিতির জন্য আমরা ডেভেলপমেন্ট কোনো কাজ করতে পারিনি। তাহলে এত সুন্দর ডেভেলপমেন্ট বনমালীপুরের মধ্যে হয়েছে। রাজধানী উমেন্স কলেজ থেকে রাজধানী হোটেল পর্যন্ত রাবার মিক্সিং রোড করা হয়েছে। এই এত সুন্দর এরিয়া, প্রায় বনমালীপুরের মধ্যে যত রাস্তাঘাট আছে, ড্রেন আছে, এবং বনমালীপুরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা 3 বছরের মধ্যে এই ডেভেলপমেন্টের কাজগুলি আমরা করেছি। আর এই 2 বছর এই কোভিড পরিস্থিতির সময় আমরা বনমালীপুরবাসীর জন্য আমরা আমাদের মন্ডল থেকে এলাকার যারা গরিব পরিবার আছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। যারা অর্থহীন হয়ে পড়েছিল, যাদের রোজগার ছিল না, গরিব লোক দেখে আমরা বনমালীপুর মন্ডল থেকে কোভিড পরিস্থিতির সময় আমরা তাদের জন্য খাওয়ারের ব্যবস্থা করেছি। আমরা বনমালীপুর মন্ডল, আমরা এই বনমালীপুরবাসী 12,595 পরিবারের জন্য আমরা প্রতিটি বাড়িতে অক্সিমিটার দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিটি বাড়িতে বনমালীপুরে যখন কোভিড পরিস্থিতির সময়, যখন হসপিটালগুলির মধ্যে কোনো জায়গা ছিল না, বয়স্ক লোকেরা যখন বাড়ি ঘরে কোভিড পরিস্থিতিতে থাকতো, তাদের কথা চিন্তা করে আমরা এই বনমালীপুরের প্রত্যেক ক্লাবের মধ্যে আমরা এখন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সংসদ মাননীয় বিপ্লব কুমার দেব দিয়ে এসে গেছেন। সবাই হাত তুলে একটা অভিনন্দন জানান, হাততালি দিয়ে। বিপ্লব দেবজি স্বাগতম, বিপ্লব দেবজি স্বাগতম, বিপ্লব দেবজি স্বাগতম। বন্ধুরা,
আমরা বনমালীপুরের সমস্ত ক্লাবগুলির মধ্যে যারা 60 বছরের ঊর্ধ্বে, যখন কোভিড পরিস্থিতির সময় তাদেরকে বাড়ি থাকতে হতো, তাদের যাতে অক্সিজেনের অভাব না হয় তার জন্য আমরা প্রত্যেক ক্লাবকে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়ার ব্যবস্থা করেছি। এই করোনার সময় আমাদের প্রত্যেক কার্যকর্তা যাতে করোনা না বাড়তে পারে তার জন্য অনেক সোশ্যাল ওয়ার্ক করেছে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা সারা বনমালীপুরের মধ্যে স্মার্ট সিটির কাজ, ডেভেলপমেন্ট, ড্রেন, বনমালীপুরের জল যন্ত্রণা, যেটা নাকি সিপিএম 25 বছর ধরে করতে পারেনি, 9 মাসের মধ্যে আমরা করে দেখিয়ে দিয়েছি বনমালীপুরবাসীকে। তাই আমরা এই ডেভেলপমেন্ট যাতে আরো আমরা আগামী দিনে বনমালীপুরের জন্য করতে পারি, সেই চিন্তা করে আপনারা, যিনি আমাদের এই এলাকার প্রার্থী ভারতীয় জনতা পার্টি মাননীয় রাজীব ভট্টাচার্য, ওনাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী দীপক চন্দ্র কর মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। বন্ধুগণ, আজকে 9 বনমালীপুর বিধানসভায় সামনে যে নির্বাচনী জনসভা সংগঠিত হচ্ছে কামারপুকুর এলাকায়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি সাংসদ, হরিয়ানা মতো প্রদেশের যিনি প্রভারী, আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার রাষ্ট্রীয় সচিব আদরণীয় শ্রী গৌরব গৌতম মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য, টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান আদরণীয় সন্তোষ সাহা মহোদয়, আদরণীয় মন্ডল সভাপতি শ্রী দীপক কর মহোদয়, এখানে উপস্থিত আমার কর্পোরেটর, ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে দেবদুর্লভ কার্যকর্তা এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আগামী 16 ফেব্রুয়ারি এই ত্রিপুরা রাজ্যের 2023-এর বিধানসভা নির্বাচন সংগঠিত হবে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেবেন, দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমি খুব একটা বেশি বলছি না এই কারণে, কারণ এখানে আমাদের আদরণীয় বিপ্লব দা উপস্থিত হয়েছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কাজে আমি অতি সংক্ষেপে দুই একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম দেব। বন্ধুগণ, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2018-তে সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার পর এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে এই রাজ্যের শ্রমিক, এই রাজ্যের কৃষক, সরকারি কর্মচারী, সমাজের প্রত্যেকটা বর্গের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার যে কাজ করেছে, এই কাজের নিরিখে দাঁড়িয়ে আমাদের আজকে সৎ সাহস রয়েছে মানুষের সামনে রিপোর্ট কার্ড তুলে ধরার। আর এই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বন্ধুগণ, এই রাজ্যে
25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, আর ওই কমিউনিস্টদের স্লোগান ছিল সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির মন্ত্র। আর 25 বছর এই কমিউনিস্টদের আমরা শুনেছি ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, সেই স্লোগান নিয়ে কাজ করেছে। আজকে এই কমিউনিস্টরা আপনাদের কাছে, কমিউনিস্ট কংগ্রেস আজকে মিলিত হয়েছে এই ত্রিপুরা রাজ্যে। আজকে কাদের সাথে এই মিলন আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়, বিশেষ করে নয় বনমালীপুর এলাকার মানুষ জানতে চায় যে আজকে এই কংগ্রেস এবং যে সিপিএম কমিউনিস্টরা এই যে জোট ঘোট করেছে তার হিসাব চায় বন্ধুগণ নয় বনমালীপুরবাসী। 25 বছর যাদেরকে দেখেছি, যারা কমিউনিস্টের জন্য আন্দোলন করেছে, লড়াই করেছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, আজকে সেই কমিউনিস্টরা আজকে কংগ্রেসের সঙ্গে গিয়ে আঘাত করেছে। আর যেই কংগ্রেসীদেরকে দেখেছি ওই কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে, আজকে সেই কংগ্রেসীরা তাদের সঙ্গে, কমিউনিস্টদের সঙ্গে তারা আঘাত করেছে। এই নয় বনমালীপুরের মানুষ জানতে চায় কাদের সাথে আজকে এই কংগ্রেস এবং কমিউনিস্ট জোট হয়েছে। আমরা কি ভুলে গেছি সিপিএম এর রাজত্বকালে এই ত্রিপুরা রাজ্যে যারা কংগ্রেস করত তাদেরকে কিভাবে অত্যাচারিত হতে হয়েছে? সারা রাজ্যের মানুষ সেটা ভালো করে জানে। প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস, আর ওই কংগ্রেস এই ত্রিপুরা রাজ্যে যারা কংগ্রেস কর্মী, যারা কংগ্রেসের লিডার ছিল, তাদেরকে ত্রিপুরা রাজ্যে নিহত হতে হয়েছে। আমরা বলে জানি এই এলাকার যিনি বিধায়ক ছিলেন মধুসূদন সাহা, মধুসূদন সাহাকে নৃশংসভাবে ওনার বাড়ির সামনে, চিত্তরঞ্জনে উনার বাড়ির সামনে উনাকে নৃশংসভাবে হত্যা করা ছিল। ত্রিপুরা রাজ্যের মানুষ, নয় বনমালীপুরের মানুষ জানতে চায় এই মধুসূদন সাহাকে কারা হত্যা করেছে। সিপিএম এর রাজত্ব আজকে জানতে চায় নয় বনমালীপুরবাসী মধুসূদন সাহাকে কারা হত্যা করেছে। আর মধুসূদন সাহার অপরাধ কি ছিল? মধুসূদন সাহার অপরাধ ছিল উনি এই এলাকায় বিধায়ক হয়েছে, সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে ওই কংগ্রেস পরিবারগুলি জানতে চায়, মধুসূদন সাহার পরিবার জানতে চায়, নয় বনমালীপুরের মানুষ জানতে চায় এই মধুসূদন সাহাকে কারা হত্যা করেছে। আর তৎসঙ্গে কমিউনিস্টের বহু নেতা আজকে তারা ওই জোট পিরিয়ডের সময় কিভাবে আক্রান্ত হয়েছে, সারা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী হতে হয়েছে যারা কমিউনিস্টের আন্দোলনে ছিল। আজকে ওই কমিউনিস্টের পরিবারগুলিও জানতে চায় কংগ্রেসীদের কাছে যে কাদের সঙ্গে, কাদের স্বার্থে এই জোট ঘোট হয়েছে। কোন স্বার্থ নয়, কোন নীতি আদর্শ নয়, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওই নিজেদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করার জন্য আজকে তারা জোট ঘোট করেছে। নয় বনমালীপুরবাসী আপনারা তার সুযোগ্য জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখছি। আজকে যিনি এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনিও এই এলাকায় অনেকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। নয় বনমালীপুরের মানুষ বিশ্বাস করে ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে উনি মিছিল করছেন, এক কাঁধে সিপিএম এর ফ্ল্যাগ, এক কাঁধে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে উনি মিছিল করছেন। লজ্জা থাকা উচিত। শত শত কংগ্রেসী কর্মী নয় বনমালীপুর এলাকার, তারা সেদিন বলিদান দিতে হয়েছে। কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কংগ্রেস কর্মীদের। আজকে ওই এলাকার যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের, ওনার কাছে প্রশ্ন রাখতে চায়, জিজ্ঞেস করবেন না আপনাদের বাড়িতে যখন ভোট ভিক্ষার জন্য যাবে যে অতদিন তো আমরা দেখে এসেছি আপনি কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আজকে হঠাৎ কেন এই কমিউনিস্টের সঙ্গে আঘাত করেছেন?
জিজ্ঞেস করা দরকার তাদেরকে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে করজোরে আবেদন রাখবো, নয় বনমালীপুর এলাকার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আপনারা, আপনাদের মধ্যে সেই তাকত রয়েছে। 2018-তে সারা ত্রিপুরা রাজ্যে পরিবর্তন, আর এই পরিবর্তনের মধ্যে আজকে নয় বনমালীপুর থেকে সেই সময় 2018-তে আমাদের বিপ্লব দাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ত্রিপুরা বিধানসভায় পাঠিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকে উনি বড় দায়িত্ব নিয়ে, আরো ভারতীয় জনতা পার্টির আরো বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন। আজকে মুখ্যমন্ত্রী থাকার সময় সুবাদে এই নয় বনমালীপুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে উনার ভূমিকা রয়েছে। আজকে যখন আমি ডোর টু ডোর বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় অনেক কাজ, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে অনেক কাজ উনি করেছে। আজকে পার্টি আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের কাছে করজোরে আবেদন রাখছি যে একবার সুযোগ করে দেখুন। আমিও নয় বনমালীপুরের বাসিন্দা, কলেজ টিলা আমার বাড়ি। আমি নয় বনমালীপুরে জন্ম, কর্ম, সমস্ত কিছু নয় বনমালীপুরে। আমি একবার আপনাদের কাছে সুযোগ চাইছি আপনাদের সেবা করার জন্য। আমি সাধারণ কার্যকর্তা হিসাবে 1991 সনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, আর এই এলাকায় সেবা করার অনেক সুযোগ পেয়েছি। আমি জানি এই এলাকায় অনেক যারা বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্যরা রয়েছেন, আমার গুরু সমান যারা রয়েছেন, আমার যারা বন্ধু বান্ধব, আমার সহপাঠীরা, সহযোদ্ধারা অনেকেই রয়েছেন। আমি তাদের কাছে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। বন্ধুগণ, আমি নয় বনমালীপুরের মানুষ, বিচক্ষণ মানুষ। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে এই অশুভ জোট, এই জোট আর ঘোটকে আগামী 16 ফেব্রুয়ারি এই নয় বনমালীপুর এলাকার মানুষ তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার বিকাশমুখী কাজ, আজকে 3 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক বাড়িতে পানীয় জলের ব্যবস্থা জল জীবন মিশনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সামাজিক ভাতা 2000 টাকা করে, যারা গরিব অংশের মানুষ যারা ভাতা পায়, সামাজিক ভাতা পায়, তাদের 2000 টাকা করে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। যেহেতু উন্নয়নের কাজ হয়েছে, আমি যদি বলতে থাকি অনেক সময় লেগে যাবে। আমাদের বিপ্লবদা রয়েছেন এখানে, আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমি আবারও আপনাদের কাছে করজোরে আবেদন রাখবো যে আপনার যে পবিত্র ভোট, যে আগামী 16 ফেব্রুয়ারি, এই 16 ফেব্রুয়ারি পদ্ম চিহ্নে বিপুল ভোটে, পদ্ম চিহ্নে ভোট দিয়ে আমাকে এই নয় বনমালীপুর এলাকার কাজ করার সুযোগ করে দেবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ। নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। এখন বক্তব্য রাখবেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ তথা হরিয়ানা প্রদেশের প্রভারী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। বনমালীপুর মানুষের ভালোই, এক লোকে 2 জন নেতা পাইছে। মানে আগে একলা আমি ছিলাম, এখন রাজীব বাবু। আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি
আর বনমালীপুর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মধ্যে রয়েছেন যুব মোর্চার ন্যাশনাল সেক্রেটারি গৌরবজি, শ্রী সন্তোষ শাহ, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি দীপক কর মহোদয়, আর বড় মাত্রায় উপস্থিত মায়েরা, বোনেরা, ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, প্রত্যেকটি রাজনৈতিক দল যখন নির্বাচনে যায় একটা ভিশন ডকুমেন্টস বা বাংলাতে নির্বাচনী ইস্তাহার, ম্যানিফেস্টো, তার মধ্যে আগামী 5 বছরে এই দলগুলো সত্তায় যদি আসে তো কি কি করবে, কি তার রূপরেখা, তা নাগরিকদের সামনে রাখে। আমাদের আগে তিনটি ম্যানিফেস্টো জারি করা হয়েছে, একটা কমিউনিস্ট পার্টি থেকে, একটা তাদের বন্ধু বি টিম কংগ্রেসের তরফ থেকে, আর একটা ত্রিপুরা মাথার থেকে। ত্রিপুরাবাসী এই 3 ম্যানিফেস্টো দেখেছে, আর যদি না দেখে থাকে জরুর সেটা দেখা উচিত। এই 3টা ম্যানিফেস্টো দেখলে বোঝা যায় যে তাদের ভবিষ্যৎ কি, তাদের যোজনা কি, তারা বাস্তবে ইলেকশন লড়ার জন্য এসছে কি, ত্রিপুরা মানুষের কল্যাণের জন্য এসছে কি, মানুষের জন্য চিন্তা করে কি। তার জন্য আমি বলছি 3টা ম্যানিফেস্টো পড়া দরকার ত্রিপুরাবাসী। কমিউনিস্টের একটা ম্যানিফেস্টো এসছে, তার মধ্যে ত্রিপুরার নজওয়ান ছেলে মায়ের ভবিষ্যৎ বা যোজনা বা কমিটমেন্ট কিছুই নেই। ওর যে ম্যানিফেস্টোটা তৈরি করেছে সেটাও মনে হয় হয়তো বা কারোর কাছ থেকে হাওলাত করে নিয়ে এসেছে। ম্যানিফেস্টো বানানোর মতো টাইম নাই তাদের কাছে। ইলেকশনের সময় একটা দিতে হয়, দিয়ে দিয়েছে খানা পূর্তি। ত্রিপুরার মানুষকে হেয় প্রতিপন্ন করা। আর বনমালীপুরের মানুষ তো সবই মানি। বনমালীপুর মানুষ নিশ্চিত তার যোগ্য জবাব দেবে। আর কংগ্রেস ও তো এক পাতাই শেষ, কারণ তাদের কাছে টাইম নেই আপনাদের জন্য কোনো যোজনা বানানো। আপনাদের জন্য কি করবে তার লেখার সময় নেই। এক পেজের মধ্যে একটা লিফলেট তৈরি করে ছেড়ে দিয়েছে ম্যানিফেস্টো। কত ব্যস্ত, 13 সিটে প্রার্থী দিয়ে এমন ব্যস্ত যে ত্রিপুরার মানুষের জন্য চিন্তা করার মতো সময় নেই। কারণ কি, নিজের চিন্তা বেশি করতেছে। আপনারা চিন্তা করার মতো সময় নেই। নিজের চিন্তা করতে করতে সিপিএম এর কুলে গিয়ে বসে গেছে। এবার সিপিএম এর কুলো বইয়া নদী পার হইব, হাইটার পারে না নদী পার হইতো। তার জন্য জিতেন চৌধুরীকে বলেছে, আমার দাদা কুলো লিয়ালান, আমি কুলো ইটটা যাবো পারে।
তার জন্য সময় নেই। আমার তাদের রাজনৈতিক দেউলিয়াপন দেখার পর কষ্ট হয় আমার ত্রিপুরা রাজ্যের জন্য। এরাই তথাকথিত ত্রিপুরার নেতা ছিল, এরাই 25 বছর শাসন করত, এরাই অপোজিশনে বসত। যারা ত্রিপুরার মানুষের জন্য তাদের কাছে ভাবার পর্যন্ত সময় নেই। নরেন্দ্র ভাই মোদী, তৎকালীন ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত ভাই শাহ, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ, 37 লক্ষ ত্রিপুরাবাসীর বিশ্বাস, আর তার পরিণাম স্বরূপ তথাকথিত যে সুবিধাবাদী নেতারা ত্রিপুরাতে রাজত্ব করত, তার অবসান 2018 নির্বাচনে ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ তৈরি করেছে। বনমালীপুরের মানুষ আমাকে এমএলএ বানিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, তার নাম সংকল্প পত্র। সংকল্প পত্র। আমি সমস্ত বনমালীপুরবাসীকে বলবো, ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা থেকে বইটা নিয়ে একবার পড়া দরকার, দেখা দরকার। তখন বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি আর বাকি সব পার্টির মধ্যে ডিফারেন্সেস কি। আমাদের সংকল্পপত্র দেখলে আপনার ইচ্ছা হবে একবার এটার পড়ি, তার মধ্যে কি আছে, কিউরিসিটি জাগবে, পড়তে ইচ্ছা করবে। আর যখন প্রথম পেজটাই নেবেন, তার মধ্যে প্রথম যাত্রা করেই লক্ষ্মীর বিষয়ে লেখা আছে। কি? ত্রিপুরাতে বিলো পভার্টির, গরিবী রেখার নিচে কোন পরিবারে কোন লক্ষ্মী, কোন কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার তার জন্য জন্ম হতেই 50,000 রুপিসের বন্ড তার বাড়িতে নিয়ে হাজির হবে। 50,000 টাকা। আগে মেয়ে হলে এক সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভয় পেত, মেয়েরে বিয়া করতে দিব, পড়াইবে করতে, কত ঝামেলা। আজ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে মহিলাদের প্রতি সম্মান, মহিলাদের সশক্তিকরণ, মহিলাদেরকে অগ্রণী ভূমিকা নিয়ে যাওয়া और প্রমাণিত রূপে নরেন্দ্র ভাই মোদী সরকার তা করে দেখাচ্ছেন। আজ যখন সংকল্প পত্র আপনারা খুলবেন, এখানে বড় মাত্রায় মহিলারা আছে। যাত্রাতে আমরা শুরু করেছি লক্ষ্মীকে দিয়ে, কন্যা সন্তান দিয়ে। যার ঘরে গরিব যারা রয়েছেন, যারা গরিবী রেখার নিচে রয়েছেন, তাদের ঘরে যখন লক্ষ্মী কন্যা আসবে তো 50,000 টাকা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তার সঙ্গে দাঁড়িয়ে যাবে প্রথম দিন থেকে। তারপর সেই কন্যা আবার যখন ধীরে ধীরে বড় হবে, কলেজে যাবে, আর তার মধ্যে মেধা শক্তি থাকবে, তো ভারতীয় জনতা পার্টি সরকার তাকে কলেজে যাওয়ার জন্য একটা স্কুটিও দিয়ে দেবে ফ্রিতে। এবার সামনের অনেকের ইচ্ছে হইতেছে আবার কলেজে যাও না লিখা, এমবিবি কলেজে ভর্তি আছেন কে গিয়া, মন্ডল প্রেসিডেন্টের কখন সার্টিফিকেট দিতে বলে 18 বছর হয়েছে আমার। এবার কোন হাজবেন্ডের গিয়া যে আমি আবার কলেজে ভর্তি হবো, স্কুটি নেবো। তো আজ জন্ম থেকে 50,000, আর তার সঙ্গে কলেজে যখন যাবে সেই মেধা সম্পন্ন আমার লক্ষ্মী, তো তাকে ফ্রিতে স্কুটি দিয়ে
মোদি তাকে কলেজে পাঠাবে, কলেজ থেকে আনবে, তার ব্যবস্থা সংকল্পত্রে। আমার সেলফ হেল্প গ্রুপের বোনেরা যারা স্বাভিমানে নিজে রোজগার করে, আজ কমিউনিস্ট পার্টি থাকতে নারী সশক্তিকরণের নারা সবচেয়ে বেশি কমিউনিস্টরাই দিয়েছে। কত এসএসজি গ্রুপ তৈরি করেছিল? মাত্র 5,000-এর কাছাকাছি। আজকে আমরা এসএসজি গ্রুপ কত তৈরি করেছি আরবান এবং রুরালে মিলে, ইউএলএম আর টিআরএলএম, প্রায় 49,600। ওই 5,000 কোথায় 50,000? আগে ছিল 5,000 গ্রুপের মধ্যে 48,000 মহিলা, আজ 49,000 গ্রুপের মধ্যে 3.5 লাখ উপরে মহিলা। আর তার মধ্যে টিআরএলএম আর ইউআরএলএম এর আরবান এবং রুরাল ডিপার্টমেন্টের মাধ্যমে ফান্ডিং এর ব্যবস্থা রয়েছে। 7% ইন্টারেস্টে আমরাই সরলীকরণ করেছি। কিন্তু আজকের সংকল্পপত্রতে এই প্রথমবার ত্রিপুরার ইতিহাসে হয়েছে যে সেলফ হেল্প গ্রুপকে ফান্ডিং করার জন্য মুখ্যমন্ত্রী তহবিলে আলাদা করে 1,000 কোটি টাকা মহিলা সশক্তিকরণের জন্য, ফান্ডিং এর জন্য রাখা হবে। তারপরে মহিলারা এখনো শেষ করি নাই, আরো আছে, আইতেছে। তারপরে যারা যারা গরিবী রেখার নিচে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা পেয়েছিল, সিলিন্ডার পেয়েছিল, পরবর্তীকালে হয়তোবা গরিবীর কারণে সিলিন্ডার আর রিফিল করতে পারে না, হয়তোবা গ্যাসের চুলা কারে তুলে দিয়ে রেখে দিয়েছে, ডেস্কের উপরে রেখে দিয়েছে। আজ এই সরকার, ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে সংকল্পপত্রে, এবার গ্যাসের চুলা আবার জ্বলবে আপনার। 2টি গ্যাসের এলপিজি সিলিন্ডার ফ্রিতে ভারতীয় জনতা পার্টির সরকার আপনার রান্না করে পৌঁছাবে। 2টা। এবার রান্নাও গ্যাসের চুলা হচ্ছে, রান্নাও হবে। আবার রান্নার জন্য যারা গরিবী রেখার নিচে রয়েছেন 24,76,000 লোক, তাদের জন্য 5 কিলো করে ফ্রিতে চাউলের ব্যবস্থাও নরেন্দ্র ভাই মোদী করে রেখেছে। মানে চুলাও দিব, সিলিন্ডারও দিব, চাউলও দিব, ভাত রান্না করে দিব, তারপরে খাওয়াইও দিব। राजीव दा खवाई দিব। राजीव दा एमएलए है ना, राजीव दा एमएलए, मैं बोल ही दिया एमएलए है, राजीव दा बन गया। রামান মুখ থেকে বেরোলে হয়ে যায়। আর কত ভোটে জিতবে সেটা, কত রেকর্ড করবে সেই বিষয়ে আলোচনার বিষয়। তো কি বলছিলাম, সংকল্পপত্রে মহিলার দিকে শুরু করলাম, তারপরে আগামী 5 বছরে 50,000 কোটি টাকার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করা হবে। 50,000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে 2017-তে মানুষের পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে কত ছিল? ত্রিপুরাবাসী কমিউনিস্টের সময় 1,04,44 টাকা। আজকে লেটেস্ট যেটা ডেটা আসছে, ত্রিপুরার মানুষের ইনকাম দাঁড়িয়েছে, পার ক্যাপিটা ইনকাম 1.5 লাখ টাকা হয়ে গেছে। কত থেকে? 1,04,44 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, 1,50,000-এ পৌঁছে গেছে ত্রিপুরা মানুষের ইনকাম। আর যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজারে আসবে, 50,000 কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট হবে ত্রিপুরাতে, তো ত্রিপুরার নওজওয়ানদের হাতে হাতে রোজগার থাকবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, কিষাণ সম্মান নিধির মাধ্যমে
আমরা 6,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ কৃষকদের পরিবারকে। বনমালীপুরে কৃষক পরিবার নেই, তার জন্য তার প্রভাব বেশি বনমালীপুরে নেই। কিন্তু বনমালীপুরের মানুষ শিক্ষিত সমাজের লোক, বনমালীপুরের মানুষকে জানতে হবে যে গ্রামের লোকেরা কি পাচ্ছে, তবেই তো শিক্ষিত লোক, তবেই তো অ্যাডভান্সড। তার জন্য বনমালীপুরকে বলবো, আজকে আমাদের সংকল্পপত্রতে কিষাণ সম্মান নিধিতে আমরা 6,000 টাকা করে দিয়ে থাকি। এবার সংকল্পপত্রে ঘোষণা করেছি 6,000 নয়, আরো 2,000 বাড়িয়ে গ্রামের গরিব কৃষকদেরকে 8,000 টাকা করে প্রতি বছর ভারতীয় জনতা পার্টি সরকার দেবে। এখানে দেখি আমাদের ড্রাই ফিশের বিজনেসম্যান বসে আছে, যারা ফিশারির বিজনেস করে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা এসসি ভাইয়েরা আছে, তাদের জন্য সংকল্পপত্রে আছে, তাদের মধ্যে যারা গরিব রয়েছে তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির আর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে পার্টি, সেই পার্টি আজ ম্যানিফেস্টোতে লিখে দিয়েছে। বন্ধুরা, এখনো বাকি রয়েছে, মাত্র শুরুয়াত করছি। সবাই চিন্তা করে দাদা সব দিয়ে নেবেন আর বাকি রাখতেন না কিছু, আগে আগে আরো আছে। ত্রিপুরাতে অল ওভার ডেভেলপমেন্টের জন্য বড় মাত্রা ইনভেস্টমেন্ট করা হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিটি ব্লকে একলব্য বিদ্যালয় নির্মাণ করা হবে। তার সঙ্গে সঙ্গে আমরা গন্ডাছড়াতে এক রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করা হবে। আগে আগরতলাতে, আনন্দনগরে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটির ভূমি পূজন মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি করে দিয়ে গেছেন। এই ফরেন্সিক ইউনিভার্সিটি ত্রিপুরার নাম, ত্রিপুরার মানুষের সম্মান পুরো দুনিয়াতে পৌঁছে দেবে। ত্রিপুরা ল ইউনিভার্সিটি নরসিংগড়ের কাছে ভারতীয় জনতা পার্টি সরকার হি করেছে। ত্রিপুরাতে ট্রিপল আইটি ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে করেছে। আর সেই ট্রিপল আইটি থেকে ফার্স্ট যে ব্যাচ বেরিয়েছে 100% ক্যাম্পাস সিলেকশন হয়েছে। আর সবচেয়ে হাইয়েস্ট বেতন পার ইয়ার যে ছেলেটি পেয়েছে তার প্যাকেজ কত? 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা ত্রিপুরার মাটির ছেলে ত্রিপুরার ট্রিপল আইটিতে পড়েছে। আর এখান থেকেই ফাইনাল ইয়ার স্টুডেন্টকে ক্যাম্পাস সিলেকশন করে 1,25,00,000 টাকার প্যাকেজে ত্রিপুরার মাটিতে চাকরি পায়। আগে কমিউনিস্টের সময় এই পলিটেকনিক্যাল কলেজ, এই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ যারা কমিউনিস্টের সময় তৈরি হয়েছিল, কমিউনিস্টের কোন শিক্ষামন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী আমাকে বলতে পারে যে আপনাদের সময় কোন সময় 100% ক্যাম্পাস সিলেকশন হয়েছে? কোন উদাহরণ আছে? উদাহরণ তার জন্য নেই। তখন কমরেড হইলেই ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, কাস্তুয়াতরি বানাইতে পারলেই ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা হয়ে যাগা। তো উनको कोई नहीं लेता, কেউ তাদেরকে নেয় না, তাদের চাকরিও হয় না। আর সিপিএম যদি চাকরিও দেয়, 10,323 চাকরি দিয়েছিল হাইয়েস্ট, 5 বছরে হাইয়েস্ট চাকরি দিয়েছিল। তার পরিণাম কেন 10,323 চাকরি চলে গেল? কার দোষ? কে খেয়েছে? কে দিয়েছে? চাকরিগুলি অবৈধভাবে কমিউনিস্টের সরকার দিয়েছিল।
ভারতীয় জনতা পার্টি তখন ত্রিপুরাতে সত্তাসীন ছিল না, বিরোধী পার্টিতে ছিল না, একজন এমএলএ ছিল না, আগরতলাতে একজন কর্পোরেটরও ছিল না। দেওয়ার পর তাদের চাকরির বিরুদ্ধে, অবৈধ চাকরি, তার জন্য হাইকোর্টে পিটিশন কে করেছে? জিতেন বাবুর কান্দে যেটা বইয়া নদী পারে তো যায়, এই কুদিবেদি করছে, করছে। 10,023 চাকরি, 323 চাকরি কমিউনিস্ট অবৈধভাবে দিয়েছে, কিন্তু তবে এরা চাকরি করছিল, চলো ভাই ডাল ভাত খাচ্ছিল। কিন্তু ডাল ভাত ছিনিয়ে কে নিয়ে নিচ্ছে? তাদেরকে নিঃস্ব কে করেছে? এখন কমিউনিস্ট সঙ্গে অ্যালায়েন্স করে যে নেতা বসে আছে 6 নম্বর আগরতলার, উনিই কেস করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে। আবার দেখি 2017-18 ওই ব্যক্তি তার উকিল দত্ত সুপ্রিম কোর্টে জায়গা। আমি কি ধরনের মানুষ, চাকরি খাইলো, খাইয়ে সেটা চান্দা তুললো, চান্দা লইয়া আবার জায়গা তার লেগে উকিল রাখতো। কি অবস্থা, কেমন নেতা, কেমন মানসিকতা! এরাই ত্রিপুরাতে লিডারশিপ দিচ্ছিল এতদিন, তার জন্য ত্রিপুরাকে বরবাদ করছিল। এরা ব্যক্তি সত্তার বাইরে কোনো কিছু চিন্তা করে না, নিজের লাগবে, নিজেই সবকিছু নেবে, আর যারে ধরে তারে শেষ করে ছাড়ে। প্রথম যাত্রা বিজেপির এমএলএ আশিস দাসকে ধরেছিল, সুরমার গরিব লড়কা, ভারতীয় জনতা পার্টির কারণে বিধায়ক হয়ে গেছিল, তারে এমন ধরা ধরছে, তারে মাথার চুল পর্যন্ত ঠুন্ডা করে লেছে। ঠুন্ডা করার পর সে কালীঘাটে গিয়ে বলে যে বিজেপি শেষ করে বলে তারপরে তো বলে আইব, প্রায়শ্চিত্ত করছে। এরপরে বিজেপি আর শেষ হয় না, কারণ কি বিজেপি তো তারে ধরছে না, তারে তো ধরছে 6 নম্বরের বুথটা, এমন ভাবে ধরছে তারে 6 বছরের লেগে বিধায়ক পদের থেকে বরখাস্ত কইরা দম লইছে, মানে শেষ করে দিল তারে শেষ করে তারপরেও ছাড়ে না। এখন দেখি তার লেগে আবার মাথার থেকে একটা টিকিট জোগাড় কইরা নিয়ে কমলা সাগরে দাঁড় করেছে। তার বাড়ি হইছে সুরমা ধরাইতে, তারে দাঁড় করেছে কমলা সাগরে, মানে এইবার কমলা সাগর থেকে তারে জামানত জব্দ করে সিধা বাংলাদেশে পাঠানো বুদ্ধি পাঠাচ্ছে। থাকতেও না, যাইব গা, উপায় নাই। ধলাইয়ের থেকে ছেলেটারে আনতে আনতে কমলা সাগর পর্যন্ত পৌঁছাইছে, কারণ কমলা সাগরের বর্ডারটা আছে, বাস এই জায়গাটা পারিয়া বাংলাদেশে। আর আমার আরেক বন্ধু আশিস সাহা বরদোয়ালির আচ্ছা বলা বিধায়ক থা, 2018-তে প্রায় 11,000 ভোটে জিতেছিল ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে, মোদির নামে। কিন্তু মোদি ছাড়া যখন বাই ইলেকশনে ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ালো, 6,000 ভোটে হারিয়ে উনারও এমএলএ সিট বাস ফুরুত হয়ে গেল। এবার একটা গেছে সুরমাতে, আর একটা খাইলো বরদোয়ালিতে। আমাদের সঙ্গে মন্ত্রী আছে সুশান্ত, ওনার সঙ্গে খুব চলাফেরা করতেন। আমি তারে ধরে গেছে, বাবু একটা একটা করে খাইছে, তোরও খাইব, তাড়াতাড়ি আয় বড়। সুশান্ত ঠিক রাস্তা ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের সঙ্গে চলে এসছে, আজ ত্রিপুরা সরকারের মন্ত্রী হয়ে মানুষের সেবা করছে। বন্ধুরা, আর আগামী নির্বাচনে মজলিসপুর থেকে রেকর্ড করে সুশান্ত চৌধুরী জিতে আবার বিধানসভায় যাবে। কিন্তু ওনার বন্ধু আশিস শাহ যাইতে পারতো না, মানিক বাবু ঠিক মতো দাঁড়ায় রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সেখানে আছে, সেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেই মানুষ নির্বাচিত করে আবার বিধানসভাতে পাঠাবে, মানে আশিস শাহার জীবনে আর এমএলএ হইতো না। কে শেষ করছে? 6 আগরতলার আসল ভূতটা। এইবার ধরছে সিপিএম রে, জিতেন্দার বিনাশকালে বিপরীত বুদ্ধি। এতদিন মানিক সরকারের সঙ্গে ছিল, ভালো ছিল, এবার মানিক দা বিধায়ক পদে মানে ইলেকশনে দাঁড়াননি, বিদায় নিয়ে নিয়েছেন এই অনৈতিক জোটের বিরুদ্ধে। তিনি জোগাড় করছে 6 নম্বরের লিডারে।
6 নম্বর এটার লোকে জোগাড় করছে জিতেন দা আশিসের গল্প 2 জোড়া আশিসের গল্প শুনছেন কাহিনী সত্য কথা কইছি এবার আপনারা ধরছে আপনারাও মুন্ডন করে ছাড়া দইবে এবার সিপিএম এর মুন্ডন করাইবে যারে ধরে তারে শেষ যার লোকে যায় তারই শেষ করে আমার ভাগ্য ভালো আমার সঙ্গে মন্ত্রী ছিল কিন্তু ভগবানের আশীর্বাদ আমি বিদায় করে দিয়েছি আমি বাঁচ গেয়া আর ভারতীয় জনতা পার্টির সরকারও ত্রিপুরাতে বেঁচে গেছে এক নিষ্কলঙ্ক সরকার এক ট্রান্সপারেন্ট সরকার এক জনতার সরকার ত্রিপুরাতে প্রথমবার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার যদি কেউ দিয়েছে তো নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে বন্ধুরা আজ নয় বনমালীপুরে এটা আমার কর্মস্থান এটা আমাকে দুনিয়া থেকে নাম দিয়েছে পহচান দিয়েছে আমি বারবার বনমালীপুরবাসীকে বলি আমি বনমালীপুর ছেড়ে কোথাও যাব না এখানে একজন বিধায়ক দাঁড় করাতে হয় তার জন্য আমি রাজীব বাবুর নাম দিয়েছি কারণ কি উনি ওখানের লোক আমার সঙ্গে সহপাঠী কাজ করে জেনারেল সেক্রেটারি ছিলেন প্রদেশ অধ্যক্ষ হয়েছেন তা আমি বললাম যে ওনাকেই দিয়ে দিন ও পার্টি নির্ণয় করেছে যে এখান থেকে প্রার্থী রাজীব ভট্টাচার্য হবে আমার পুরনো বিশ্বাস বনমালীপুরবাসী আমাকে যতটা ভালোবাসে যত আশীর্বাদ দিয়েছে এর দ্বিগুণ আশীর্বাদ দিয়ে রাজীব ভট্টাচার্যকে বিধানসভায় পাঠিয়ে সিপিএম কংগ্রেসের অনৈতিক যে জোট তার প্রতিবাদ করে রেকর্ড করে জামানত করবে বিরোধীদের এখানে বন্ধুরা আমার সঙ্গে যখন কমিউনিস্টের প্রার্থী অমল চক্রবর্তী বহু কষ্ট করেছেন ডিআইএফ করেছে সেক্রেটারি হয়েছে ও শেষ বেলায় ওনাকে বনমালীপুরের টিকিট দিল 2018-তে আর পাঙ্গাটা পড়ে গেল আমার লগে ওনারা ভাবছিল যে আমি রামনগর থেকে দাঁড়াবো যেই মাত্র বনমালীপুর আমার নামটা আইলো হ্যাঁ শেষ বেলাতে টিকিট পেলাম ও আমনে সামনে বললেন আর এইবার আরেকবার টিকিট দিয়েছিল টিকিট আবার দিয়েছিল নামও ঘোষণা করছে আবার হের কাছের থেকে ছিনিয়াল হয়ে গেছে গা ছিনিয়াল হওয়ার পরও আবার দি গোপাল বাবুর পেছনে বসে হাঁটে মেরে ভাই অমল বাবু আপনাকে তো বরবাদ করে দিয়েছে কেন এদের পেছনে যাচ্ছেন রাজীব বাবুর সঙ্গে চলে আসুন তো মোদীর নেতৃত্বে আপনাদের মতো লোকের দরকার রয়েছে বন্ধু আপনার পার্টি আপনাকে কিছু দেবে না আপনাকে দাঁড় করে অপমান করে আবার টিকিট নিয়ে আপনার সঙ্গে ছেলে খেলামি খেলেছে আপনাকে অপমান করেছে যদি আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে ব্যক্তিত্ব থাকে তার প্রতিবাদ করুন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সাপোর্ট করুন বনমালীপুর মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো আমি করেছি 1000 কোটি টাকার উপরে ডেভেলপমেন্টের জন্য আমি এখানে কাজ করেছি চাকরি বাকরি বাকি সুবিধা তো ছেড়ে দিন কন্টিনিউ বনমালীপুরে সে ডেভেলপমেন্ট থাকবে বনমালীপুরের ডেভেলপমেন্ট কেউ আটবে না আমি আছি আমি ত্রিপুরা থেকে রাজ্যসভার এমপি সারা 60 সিটের আমি এমপি আছি আমি আমার বনমালীপুরকে যেভাবে আমি সামলিয়েছিলাম ঠিক সেভাবেই সামলাবো আর রাজীব বাবু যখন মাঝখানে আছেন তো আপনারা কমসে কম রাজীব বাবুর সঙ্গে দেখা করার কথা বলার সুযোগ পাবেন যেটা আমার সময় সম্ভব হচ্ছিল না মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকার কারণে এবার সুযোগ বনমালীপুর পেয়ে গেছে যে রাজীব বাবুর বাড়িতে যেতে পারে রাজীব বাবুর সঙ্গে কথা বলতে পারবে কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর এত জেড প্লাস সিকিউরিটি ফান্না ডিন্না বহু কিছু থাকে তার কারণে চাইলেও ডেইলি আমি বনমালীপুরে আসতে পারিনি তার জন্য মাঝখানে একটা নিয়ম বানিয়েছিলাম করোনার কারণে পরে আবার বন্ধ করে দিয়েছি যে প্রতি রবিবারে যদি আমি আগরতলাতে থাকি তো আমার বনমালীপুরের কাউর বাড়িতে গিয়ে দুপুরবেলা না বলে বিনা নিমন্ত্রণে ভাত খাবো আর আমি শুরু করেছি ধীরে ধীরে যখন বনমালীপুর মানুষ জেনে গেছে রবিবারে বিপ্লব দেব যে কোনো বাড়িতে হঠাৎ করে এসে ভাত চাইবো তো বনমালীপুরের মানুষে ভালো রান্না করা শুরু করছে রবিবার আমার ডরে কোন বাড়িতে উঠবে কি কয় আর আমার কারণে
বনমালীপুরের মানুষের ছেলে মেয়েরা খুশি হয়ে গেছে যে মা বাবা ভালো রান্না করে খাওয়ায় রবিবারে, কারণ কোন সময় বিপ্লব দেবে খাওয়ান চাইবো ঠিক নাই। এই কারণে প্রতি রবিবারে সুন্দর সুন্দর খাদ্য তৈরি হচ্ছিল বনমালীপুরে। আমি তো একই করে খাই, কিন্তু বাকি সব ঘর দুপুরের বেলায় সমস্ত মা বসে থাকে, বিপ্লব আমার বাড়িতে আসবে, কমসে কম বিপ্লব দেবের নামটা তো তখন ইয়াদ করে, আমার বাড়িতে আসবে বিপ্লব, আমার বাড়িতে আসবে। সবাই বসে থাকে। 3টার পরে বুঝে আড়াইতো না, 3টার পরে আফসোস করে দেখছো নি, শুনছি এই বাড়িতে সোশ্যাল মিডিয়াতে দেখছি তাইনের বাড়িতে গেছে, আমার বাড়িটা তাইলো না, পারলে হেভিডের গিয়া ধরেন হেভিডের ধরে মারে গিয়া। তো আমার কাছে সুযোগ ছিল না, কিন্তু কোন একটা রাস্তা বের করেছি, বনমালীপুর মানুষ আমাকে মনে রাখে, এটা আমার দায়িত্ব। আমি এখানকার এমএলএ ছিলাম, আমি আজও আপনাদেরকে ভালোবাসি, আগেও আপনাদের আশীর্বাদ চাইবো। আর আপনাদের দায়িত্ব কর্তব্য এখন আরো বেড়ে গেছে যখন আমি এখানে এমএলএ নেই। তো স্বাভাবিকভাবে রাজীবদার সাথ দেওয়া, ও রাজীবদার সাথ দিলে বিপ্লব দেব আপনাদের কাছেই থাকবে। আর আমার বিশ্বাস আজকে যে আমরা সংকল্পপত্র বের করেছি, এটা সবটা পড়া, কালকে পত্র পত্রিকা আসবে, তার মধ্যে জাতি জনজাতি এসসি এসটি সবার জন্য জেপি নাড্ডা যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি এসে সেটা রিলিজ করেছেন, সবার জন্য দিয়েছে। আমি ডিটেলস বলবো তো 6 ঘন্টা লাগবে, তার জন্য আমি ডিটেলস বলিনি, শুধু মহিলাদের জন্য কিটা করেছে সেটা বলেছি। আর এখানে একজন ড্রাই ফিশারম্যান আছে, তার জন্য মৎস্যজীবীদেরকে যেটা দেবে এটা বলে দিয়েছি। তাই বন্ধুরা, আমার বিশ্বাস আপনারা আগামী 16ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে, নির্বাচনের দিন সমস্ত বনমালীপুরের বাসী ঘর থেকে বেরিয়ে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার 2018-তে শুরুয়াত হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে 50 বছর যাবৎ কমিউনিস্ট কংগ্রেসের দুশ্মনী, এত লোকের মৃত্যু, এত মহিলার বলাৎকার, রাজনৈতিক কারণে পাপাই শাহর হত্যা, এমএলএর হত্যা, মন্ত্রীর হত্যা, 1980 থেকে 2005 পর্যন্ত এক্সট্রিমিস্ট দ্বারা উগ্রবাদ, এই সব কিছুর রুচিয়াতা কংগ্রেস আর সিপিএম বিজেপি কোথাও নেই বন্ধু, তারাই ছিল। আজ দুনো ডাইরেক্টর এক জায়গাতে বসছে, কিন্তু মনে রাখবে ডাইরেক্টর তো এক জায়গাতে এসছো, প্রডিউসার নাই তোমার কাছে, ফিল্মার হইতো না। কারণ খালি ডাইরেক্টর দিয়ে মুভি তৈরি হয় না, তার জন্য প্রডিউসার লাগে। প্রডিউসার ত্রিপুরার মানুষ, 36 লক্ষ ত্রিপুরাবাসী। প্রডিউসার কিসের প্রডিউসার? নরেন্দ্র ভাই মোদী সরকার করার প্রডিউসার রয়েছেন 36 লক্ষ ত্রিপুরাবাসী, আপনাদের সঙ্গে নেই। 2 ডাইরেক্টর একখান হয়েছে, কিন্তু প্রডিউসার সারা ডাইরেক্টর বাবু কিচ্ছু কাজ তো। তাই আমি আমার সমস্ত কার্যকর্তাদের বলবো, যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেগুলো মানুষের কাছে তুলে ধরা, সচ্চাই বলা, और सच्चाई जीत निश्चित है। 2018 তো ভেবেছিল বিজেপি কোথা থেকে আসবে, কমিউনিস্ট এতটাই ভাবতো, শূন্য থেকে এরা কো আসবে। আমাকে বলতো কোন কোন কমিউনিস্ট নেতা, বিপ্লব বাবু 6-7টাতে পৌঁছবেন, লাস্টে কয় এই বেশিতে বেশি 11টা আমনে এবার অপোজিশনের লিডার হইবেন। কিন্তু ত্রিপুরার মানুষ আমাকে অপোজিশনের লিডার বানায়নি, আমাকে সিধা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে বন্ধু। কমিউনিস্টরা বুঝতেই পারেনি ত্রিপুরার মানুষকে। তাই আমি আশা করি 16 তারিখ যখন নির্বাচন হবে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রাজীব ভট্টাচার্যজিকে, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতিকে প্রচন্ড জিতের সঙ্গে বিধানসভা পাঠিয়ে নরেন্দ্র ভাই মোদীকে এক পদ্মফুল উপহার দেবে। আর এখানে বড় মাত্রায় যারা মায়েরা আছেন, আমি আবারও বলবো, ঘরে ঘরে যান, যেই সংকল্পপত্রটা আমরা বের করেছি প্রত্যেকের মার কাছে পৌঁছে দেন। প্রত্যেক মায়ের কাছে যখন সংকল্পপত্র পৌঁছে যাবে, আপনি আপ ত্রিপুরার ভবিষ্যৎ এরা নির্ণয় করে নেবে। আমি আশা করি
আপনারা নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আর একবার আমার সঙ্গে মুষ্টি বন্ধ করে না বললে তো নাই হয়। হাত তুলুন, হাত তুলে না স্কুটি কবে দিব? স্কুটি লাগবো? আগে এমবিবি কলেজে ভর্তি হন। হাত উপরে বলে भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र भाई मोदी की जय, जेपी नड्डा की जय, अमित भाई शाह जी की जय, राजीव भट्टाचार्य जी की जय, वनमालीपुर मंडल की जय, वनमालीपुर वासी की जय। धन्यवाद। ধন্যবাদ রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে। আজ নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের সমর্থনে যে বিজয় সংকল্প জনসভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। माता की वंदे 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 बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जय श्री राम जय जय श्री राम जय श्री राम।